আপনাকে বুঝতে হবে চাঁদা যখনই আমাদের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান দেয় সেটা কিন্তু তার জন্য একটা কস্ট। একটা কথা বলি, সিঙ্গুলার করে কোনো ব্যবসায়ীকে কিন্তু এভাবে আঙুল তোলাটা ঠিক না ভাই। এখানে সিঙ্গুলার না, আপনি তো এখন সিঙ্গল ব্যবসায়ী না, এটা এক্স্যাক্টলি, এটা একটা ব্যবসায়ী সংগঠন। আপনি সেখানে বসে কথা বলছেন, আপনারা কি ভয় পাচ্ছেন যে যে মানে কারা এটার সাথে জড়িত? হ্যাঁ, অনেক জায়গায় আপনি কিন্তু এখানে ভয় পাও, এখানে ভয় পাও অন্তর্বর্তী সরকারের ব্যাপারে আপনারা কি সমালোচনা করছেন? শোনেন, আপনি কি, আমরা তো জানি পত্রিকা আপনি পড়েছেন, দেখেছেন, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে যে দল সরকারি দলে আছে সেটা আমার মুখ দিয়ে বলি, আমার মুখ দিয়ে আমি বলি, আপনার মুখ দিয়ে বলেন না। আমরা ব্যবসা করি ভাই, এবং ঢাকা চেম্বার উঁচা গলায় বলতে পারে যত রকম গভর্নমেন্টই এসেছে সব ঢাকা চেম্বার সব সময় সত্যের পথে এবং ব্যবসায়িক পথে কথা বলেছে। আমাদের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে ছোট ছোট ব্যবসায়ীরা যারা আছে এসে বলে আমরা সরকারি দলের লোক। আমাদের তো সরকারের সাথে ব্যবসা করতে হবে, যে আমাদের চাঁদা দেই আর না দেই, মূল কথাটা কিন্তু আপনাকে বুঝতে হবে। চাঁদা যখনই আমাদের কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান দেয় সেটা কিন্তু তার জন্য একটা কস্ট। আমার যদি স্ক্র্যাপ 10,000 টাকায় বিক্রি করার জায়গায় আমাকে 6,000 টাকায় বিক্রি করতে হয়, সেটাও কিন্তু আমার কস্ট। আমি 4,000 টাকা অপরচুনিটি কস্ট লস্ট। সো আমরা ব্যবসায়িক মহল থেকে বলছি, আপনারা আমাদেরকেও যখন জিজ্ঞেস করছেন, ব্যবসায়ী মহলরা তো আজকে রাস্তায় আছে। যখনই যেই সরকার আসে তখনই বলে আমরা সরকারি দলের লোক, আমাদেরকে এই চাঁদা দিতে হবে, আমাদের এই অনুষ্ঠান আছে পাড়ার, এই চাঁদা দিতে হবে, আমরা স্বাধীনতা দিবস অর্জন করব, আমাদেরকে চাঁদা দিতে হবে। সো এটা তো লজ্জারও কিছু নয়, ভয়েরও কিছু নয় ভাই। এরপরে যদি হয় আমরা ব্যবসায়িক মহল সব বন্ধ করে চলে যাব। আমরা যদি একটা নবনির্বাচিত সরকার, ওটা একটা নতুন উদ্যম নিয়ে নতুন প্রতিজ্ঞার সাথে দেশে এসছে, তা আমাদেরও তো চাওয়া থাকবে যে, এবং আমাদের বিভিন্ন মন্ত্রী কিন্তু এটা কমিট করেছে যে এভাবেই হোক ব্যবসার খরচ আমরা কমানোর প্রতি কাজ করব। এই যে ট্রাক বা রাস্তাঘাটে যে শ্রমিক ধর্মঘট করছে, শ্রমিকদের থেকে যে চাঁদা নিচ্ছে গাড়ি থেকে, এটাও কিন্তু কোনো না কোনো বিজনেসের কষ্টের মধ্যেই কিন্তু যোগান হচ্ছে। আপনাকে আরও ইনডিপতে বলি, আমরা কিন্তু বছরের পর বছর দেখি যখন সিজনে আলু পচে যায়, সবজি পচে যায়, সবজি যেটা 2 টাকা দিয়ে, মানে আমরা বাজারে এখানে 30 টাকায় কিনি, আর প্রান্তিক পর্যায়ের কিন্তু এটা 2 টাকাও বেচতে পারে না। তো এটা বলার তো আর দরকার নেই ভাই, এই 28 টাকাটা কোথায় যাচ্ছে? মধ্যস্থতা ভোগী এবং চাঁদাবাজিতেই তো এই টাকাটা চলে যাচ্ছে। কেউ যদি মনে করে যে 22 টাকার, কোনো এক সময় লবণ ব্যবসায়ীদেরকে বলা হয়েছিল যে আপনি ওই যে চিটাগাং থেকে যখন লবণ ব্যবসায় কী বলে লবণ কিনেন, কেজি হলো 2 টাকা, আর বাজারে বিক্রি করেন 30 টাকা। মানুষ কিন্তু আপামর জনগণ যখন, আমি এটা বলার সাহস রাখছি কারণ আমারও একটা লবণ ফ্যাক্টরি ছিল সেই সময়, আমি চালাতে পারিনি। যখন লবণ ইম্পোর্ট বন্ধ হয়ে গেছে, আমার ভর্তুকি দিয়ে বন্ধ করে দিতে হয়েছে। কোনো লবণ ফ্যাক্টরির মিল মালিক যদি কেজিতে 1 টাকাও লাভ করতে পারে, সে গুলশানে 3টা বাড়ি বানাতে পারবে। আজকের দিন পর্যন্ত 50 পয়সাও টিকে না। এটা নির্ণয় করা প্রয়োজন যে লবণ 4 টাকা 3 টাকার লবণ ফ্যাক্টরি পর্যন্ত আসতে, কারণ অনেকে বুঝতে হবে যে দেশি লবণ কিন্তু ব্ল্যাক সল্ট। আমি একটা ইরেলেভেন্ট কথাই আপনাকে বলছি, এই লবণের প্রাইস বেড়ে যাওয়ার পিছেও কিন্তু অনেকগুলো রিজন আছে। যেই বাহন করে আসে, ওই বাহন কিন্তু 2 বছরের মধ্যে নষ্ট হয়ে যায়, লোহা কেটে যায়, সেই কষ্টটাকেও তো নিতে হবে। যেই ট্রাকে আপনি মহেশখালী থেকে এখানে নিয়ে আসবেন লবণ, আপনি যদি পাট নিয়ে আসেন যেটা 30,000 টাকা, লবণ নিয়ে আসলে 90,000 টাকা। সো অনেকগুলা কারণ থাকে, সব কিছুই যদি ব্যবসায়ীদেরকে বলা হয় সেটা অনেক সময় ঠিক হয় না। এনিওয়ে, একটু ইরেলেভেন্ট হলেও আমি যেটা বললাম।